আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আমাদের যেটা তৃতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ চলতরিৎ নিয়ে। এর আগেও বন্ধুরা চলতরিৎ নিয়ে আমরা আলোচনা করেছি। যা তোমরা এখনো আমাদের আগের লেকচারগুলো দেখোনি, অবশ্যই দেখবা, তাহলে আজকের লেকচারটা বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে। বন্ধুরা, এর আগে আমরা 9-10-এও পড়ে আসছি ওহমের সূত্র। আমরা এর আগের লেকচারেও আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করেছি। তো এই যে ওহমের সূত্র আলোচনা করেছি, এই ওহমের সূত্রটা কি ছিল বন্ধুরা? বিভব পার্থক্য এবং তড়িতের মধ্যে সম্পর্ক, তাই না? যে বিভব পার্থক্য বেড়ে গেলে তড়িৎ প্রবাহ বেড়ে যায় স্থির তাপমাত্রায়। তো এই সূত্রটারই একটা আপডেট ভার্সন যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে কারশফের সূত্র বা কিরশফের সূত্র, যেভাবে উচ্চারণ করো, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে একটা ওহমের সূত্রের আপডেট ভার্সন। কেন এটাকে আপডেট ভার্সন বলছি? এর কারণ হচ্ছে আমাদের যে ওহমের সূত্রটা রয়েছে বন্ধুরা, সেটা একটা সরল বর্তনীর জন্য প্রযোজ্য, ঠিক আছে? এরকম যদি কোনো সরল বর্তনী থাকে, সেক্ষেত্রে আমরা ওহমের সূত্রটাকে ব্যাখ্যা করতে পারি বা ওহমের সূত্র দিয়ে সব ক্যালকুলেশনগুলো করতেই পারি। কিন্তু এই বর্তনীটি যদি হয় জটিল, অর্থাৎ এরকম যদি হয়, আমি এটাকে জটিল বানিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে ইচ্ছে মতো আমি জটিল বানিয়ে দিতে পারি। এরকম জটিল বর্তনীর ক্ষেত্রে আমরা ওহমের সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে অনেক বাধার সম্মুখীন হই। তার মানে ওহমের সূত্রের একটা লিমিটেশন হচ্ছে যে জটিল বর্তনীর ক্ষেত্রে এটা আমরা সহজে ব্যবহার করতে পারি না, তাই তো? তাহলে ওহমের সূত্রের যেহেতু একটা লিমিটেশন আছে, তাহলে জটিল সূত্রে আমরা কি করব? এই জটিল সূত্র ব্যবহারের জন্য আমরা কারশফের সূত্রগুলো ব্যবহার করতে পারি। কারশফের সূত্র বলতে বন্ধুরা এখানে একটা সূত্রকে বোঝাচ্ছে না, তিনি মূলত দুটো সূত্র দিয়েছেন। সেই দুটো সূত্রকে সমন্বয়ে বলতেছি আমরা কারশফের সূত্র। তো চলো বন্ধুরা, দেখা যাক কিভাবে কারশফের সূত্র আমরা জটিল বর্তনীতে ব্যবহার করি। কারশফের যে প্রথম সূত্রটা রয়েছে, খুবই সিম্পল একটা সূত্র। দেখো, ধরো এটা একটা পয়েন্ট, এখানে অনেকগুলো তার এসে সংযুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? এখানে 5টা তার সংযুক্ত করে দেওয়া আছে। আমরা অনেক সময় করি না যে একাধিক তারকে হাত দিয়ে হোক বা প্লাস দিয়ে হোক পেঁচিয়ে সংযুক্ত করে রেখে দিই। এরকম একটা পয়েন্ট হচ্ছে এটা। তো এই পয়েন্টে ধরো এই পথ দিয়ে একটা কারেন্ট আসলো, এই পথ দিয়ে কারেন্ট আসছে, এই পথ দিয়ে কারেন্ট আসলো। তাহলে I1, I2, I3 এখানে আসছে, ঠিক আছে? এবং বের হয়ে যাচ্ছে I2 এবং I4 এবং I5। এই দুই পথে কারেন্ট বের হয়ে যাচ্ছে। বিজ্ঞানী কিরশফ বললেন যে কোনো একটা পয়েন্টে যতগুলো কারেন্ট আসবে ঠিক ততই কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে? তার মানে I1, I2 এবং I3 মিলে যতটুকু কারেন্ট আসছে এখানে, ঠিক ততটুকু কারেন্টই I4 এবং I5 রূপে বের হয়ে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে যে কারেন্টগুলো প্রবেশ করেছে তাদের যোগফল এবং যে কারেন্টগুলো বের হয়ে গেছে তাদের যোগফল পরস্পর সমান, ঠিক আছে? অর্থাৎ এই পয়েন্টে এক্সট্রা কোনো কারেন্ট এমন না যে কিছুক্ষণের জন্য বসে গেছে বা ওখানে জমা হয়ে আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা দেখো সূত্রটাকে একটু যদি সাজিয়ে লিখি, কি লিখতে পারবো? I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 সমান সমান 0। এটা দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে যে কারেন্টগুলো ওই বিন্দু অভিমুখী ছিল, অর্থাৎ ওই বিন্দুতে এসে আপতিত হচ্ছে বা ওই বিন্দুতে প্রবেশ করছে বোঝাচ্ছে সেই পয়েন্টগুলোর যোগফল। আর কোনগুলো বিয়োগ করছি? যেগুলো ওই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে বোঝাচ্ছে, সেগুলোকে আমরা বিয়োগ করে দিব। তাহলে এই টোটাল যোগফলটার মান হবে 0, ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, সামেশন অফ I সমান সমান 0। অর্থাৎ মোট কারেন্ট বা নিট কারেন্ট হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র, যে কোনো একটা পয়েন্টে বা পরিবাহীর কোনো একটা সংযোগস্থলে মোট তড়িৎ প্রবাহ বা নিট তড়িৎ প্রবাহ হবে 0। অর্থাৎ যতগুলো আসবে ততগুলোই এখান থেকে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? এবার আসো বন্ধুরা দ্বিতীয় সূত্র। এর যেটা দ্বিতীয় সূত্র রয়েছে, সেই দ্বিতীয় সূত্র বলছে যে কোনো একটা বর্তনীতে যতগুলো রোধ থাকবে, ধরো
এই বর্তনীতে আমরা তিনটা রোধ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটার নামকরণ যদি করি R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। বিজ্ঞানী কৃষক বললেন যে প্রতিটা রোধের ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহ হচ্ছে তার মান, অর্থাৎ I1, I2, I3, অবশ্যই I1 এবং I2 এখানে সমান, কারণ একটা তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। সো এই দুটা মানের কোনো পরিবর্তন হবে না, যেটাই I1 সেটাই হবে I2। বাট আমরা জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম R1 এর ভিতর দিয়ে I1 যাচ্ছে, R2 এর ভিতর দিয়ে I2 যাচ্ছে, এবং R3 এর ভিতর দিয়ে যাচ্ছে I3। এই যতটুকু কারেন্ট যাচ্ছে প্রতিটা রোধের ভিতর দিয়ে, এই কারেন্ট এবং রোধের গুণফল, তার মানে I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3, এই যোগফলগুলো কেমন হবে? কারেন্ট এবং রোধের গুণফলের যোগফলটা হবে মোট যে তড়িৎচালক শক্তি ছিল, অর্থাৎ আমরা যতটুকু তড়িৎচালক শক্তি এখানে দিচ্ছি তার সমান, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সূত্রটার জন্য কি হচ্ছে দেখো, প্রতিটা রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট এবং রোধের গুণফল এবং সবগুলোর যোগফলটাই হচ্ছে আমার মোট তড়িৎচালক শক্তির সমান। ক্লিয়ার? তাহলে দেখো বন্ধুরা, আমাদের ওহমের সূত্র কি ছিল? V = IR। এখানে কিন্তু সেই IR-টাই আছে তিনটা অংশে। তাহলে আমরা বলতে পারি V1 প্লাস V2 প্লাস V3 সমান সমান E, এভাবে লিখতে পারি। তাহলে দেখো বন্ধুরা, ওহমের সূত্রটাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু একটু বিস্তৃত রূপে, তাই না? অর্থাৎ ওহমের সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করে নতুন ভাবে সূত্রটাকে অ্যাপ্লাই করছি, আর সেটা নামকরণ করছি কারশফের সূত্র। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জাস্ট রোধ এবং কারেন্টের গুণফলটা নিতে হবে এবং সবগুলোর যোগফল হবে কার সমান? মোট তড়িৎচালক শক্তির সমান। তাহলে এই সূত্রটাকে যদি আমরা বন্ধুরা সামেশনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে এভাবে বলতে পারবো সামেশন অফ E সমান সমান সামেশন অফ RI II, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এখানে সামেশন অফ E কেন দিলাম? তড়িৎচালক শক্তি তো একটা হয়। কিছু কিছু বর্তনী আছে বন্ধুরা যেখানে একাধিক তড়িৎচালক শক্তি থাকতে পারে। যেমন ধরো এখানে যদি আমরা একটা বর্তনী কাউন্ট করি, এখানে দেখো আমরা দুটো তড়িৎকোষ ব্যবহার করছি একটা বর্তনীতেই। এর নাম যদি হয় E1, এটার নামকরণ করছি E2, ঠিক আছে। তাহলে এখানে মোট তড়িৎচালক শক্তি কি হবে? এই দুটো যোগফল, তাই না? এই যোগফল করার সময় বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি তড়িৎ প্রবাহ একই দিকে হয় তাহলে তড়িৎকোষগুলোর মানগুলো যোগ হবে, আর যদি বিপরীত দিকে হয় তাহলে সেটা বিয়োগ হবে। এখন আমরা কখন যোগ করব, কাকে বিয়োগ করব, অর্থাৎ কাকে ধনাত্মক ধরবো, কাকে ঋণাত্মক ধরবো, এটা ডিপেন্ড করছে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হচ্ছে তার উপর। কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় তাহলে সেই তড়িৎচালক শক্তিটা হচ্ছে ধনাত্মক, আর কারেন্ট যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহের জন্য সেই তড়িৎচালক শক্তিটা হবে ঋণাত্মক। তাহলে দেখো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? এদিক দিয়ে। তার মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এইটা হচ্ছে পজিটিভ। আর এটার ক্ষেত্রে দেখো পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? এদিক দিয়ে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত, ফলে এইটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারবো এখানে মোট তড়িৎচালক শক্তি হচ্ছে E2 মাইনাস E1 সমান সমান কেমন হবে? এটা যদি আমি R1 বলি, এটাকে R2 বলি, এটা R3 এবং এটা R4, তাহলে আমি বলতে পারবো R1 I1 প্লাস R2 I2 প্লাস R3 I3 প্লাস R4 I4, ঠিক আছে। এভাবে আমি বলতে পারি। এই জন্য আমরা এখানে লিখি সামেশন অফ E। আচ্ছা, এখন দেখো যে এখানে যেহেতু এটা ঋণাত্মক হলো, আমরা কি এখানেও সবগুলো যে যোগ করে দিলাম, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। কারণ কি, এই গুণফলগুলোর যেগুলো ঘড়ির কাঁটার দিকে নির্দেশ করছে সেগুলো আমাদের এখানে যোগ আকারে হবে, আর যেগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিক নির্দেশ করছে সেগুলো হবে বিয়োগ। যেমন দেখো এই রোধের ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহ হচ্ছে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? এই দিক দিয়ে কারেন্ট আসছে, যার কারণে R2টা হবে ঋণাত্মক। ঠিক একইভাবে এই কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে এর
R4 যেটা আছে সেটা হবে আমাদের ঋণাত্মক, কিন্তু R1 এর ভিতর দিয়ে যেহেতু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে, R3 এর ভিতর দিয়ে এটার ভিতর দিয়ে যেহেতু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে, তাই এগুলো হবে পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যেগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে যাবে সেগুলোকে আমরা পজিটিভ নিব, আর যেগুলো ঘড়ির কাঁটার দিকে যেগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে সেগুলোকে নিব নেগেটিভ, আর যেগুলো ঘড়ির কাঁটার দিক দিয়ে যাবে সেগুলো হচ্ছে পজিটিভ। তো বন্ধুরা, এটা ছিল কির্শফের সূত্র। এই কির্শফের সূত্র ব্যবহার করে আমরা বেশ কিছু সমাধান করতে পারি, যার মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত হচ্ছে হুইস্টন ব্রিজ। ঠিক আছে, হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজ জিনিসটা কি? এই হুইস্টন ব্রিজ হচ্ছে 4টা রোধের সমন্বয়ে গঠিত একটা বিশেষ ব্যবস্থা। এখানে 4টা রোধ বন্ধুরা এভাবে থাকে এবং এদের ঠিক মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এখানে আমাদের 4টা রোধ রয়েছে। আচ্ছা, এটাকে যদি একটু আমরা ছোট করে দেই তাহলে এভাবে দেখতে পাবো। এই রোধগুলোর নামকরণ সাধারণভাবে বলা হয় পি, কিউ আর এস। যদি এই গ্যালভানোমিটার যেটা রয়েছে তার ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় অর্থাৎ আইজি, এই আইজি যদি শূন্য পাওয়া যায় কোনো সময়ে, অর্থাৎ এমন একটা সিচুয়েশন যখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না, সেই শর্তে আমরা বলে থাকি যে এই রোধগুলোর অনুপাত পরস্পর সমান, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটা হচ্ছে হুইস্টন ব্রিজের মূলনীতি, অর্থাৎ এই নীতির উপর ভিত্তি করে হুইস্টন ব্রিজটা কাজ করে। এখন প্রশ্ন হলো যে এটা নীতি ব্যবহার করে আমাদের কি লাভ? আমাদের লাভ আছে বন্ধুরা। দেখো, ধরো আমি একটা রোধের মান জানি না, একটা অজানা রোধ, ধরো আমি পি এর মান জানি না, পি কত। তো এই রোধটার যদি আমাকে মান বের করতে বলে, আমি যদি বাকি 3টার মান জেনে থাকি তাহলে সেটা বের করতে পারবো, কারণ আমরা এই অনুপাতগুলো সমান জানি। যেমন খুব সিম্পল ভাবে যদি আমি বলি যে আমার কিউ এর মান হচ্ছে, ধরো কিউ ইকুয়াল টু আমরা নিলাম 2 ওহম, আর ইকুয়াল টু নিলাম 4 ওহম, এবং এস ইকুয়াল টু নিলাম আমরা 6 ওহম। ঠিক আছে, তাহলে বলো যে পি এর মান কত হবে? তাহলে আমরা এই সূত্রে জাস্ট মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসিয়ে দিলে কি পাচ্ছি আমরা? পি বাই 2 সমান সমান 4 বাই 6। তাহলে পি সমান সমান হবে, জাস্ট এখান থেকে আমরা বের করে নিতে পারবো, তাই না? পি রেখে বাকিটা ওইদিকে পার করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা, এভাবে আমরা হুইস্টন ব্রিজ নীতিটা ব্যবহার করে যে কোনো অজানা রোধের মান নির্ণয় করতে পারি। এখানে শর্ত কি বন্ধুরা? শর্ত থাকতে হবে যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যেন আমার কোনো কারেন্ট প্রবাহ না হতে পারে। যদি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হয় তাহলে এই অনুপাতটা সঠিক নয়, এই মূলনীতিটা আমাদের তখন কাজ করবে না। তাহলে হুইস্টন ব্রিজের মূলনীতি তখনই প্রযোজ্য হয় যখন আমাদের গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ পরিবহন হয় না। এবার আসো বন্ধুরা, এই হুইস্টন ব্রিজটার মতোই বা এই নীতিটিকে ব্যবহার করেই বর্তমানে আমরা একটা নতুন ব্যবস্থা অবলম্বন করি অজানা রোধ নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার মানে বুঝতে পারছো যে লেন্থ নিয়ে এখানে কাজ আছে, তাই না? হ্যাঁ, আমরা যে মিটার ব্রিজটা আলোচনা করছি সেই মিটার ব্রিজে নামকরণ করার একটাই কারণ যে এখানে একটা 1 মিটার দৈর্ঘ্যের তার ব্যবহার করা হয়। তোমরা যদি তোমাদের কলেজে মিটার ব্রিজ দেখে থাকো তাহলে দেখবা ওটা এরকম থাকে। তাহলে তোমরা যদি একটা মিটার ব্রিজকে দেখো কখনো তোমাদের কলেজে যে বা অনলাইনে সার্চ দিয়ে, তাহলে দেখবা যে মিটার ব্রিজের নিচের প্রান্তে একটা 1 মিটার দৈর্ঘ্যের তার লাগানো থাকে। তার মানে 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। আর উপরের প্রান্তে দুটো ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে? দুটো ফাঁকা জায়গা। তো এখানে যে কাজটা করতে হয় বন্ধুরা, যে কোনো একটা জায়গায় আমরা একটা জানা মানের রোধ ব্যবহার করব। মানে বুঝতে পারতেছো, যার মান আমি জানি সেটা 4 ওহম হতে পারে, সেটা 6 ওহম হতে পারে। ধরো আমরা 4 ওহম ব্যবহার করলাম, আর এখানে আমি একটা তার ব্যবহার করেছি যেটার আমি রোধ জানি না। অর্থাৎ আমি একটা তার পেয়েছি, আমাকে জানতে হবে রোধ কত, সেই তারটা আমি এখানে লাগিয়ে দিতে পারি, দিয়ে আমি তার
রোধ বের করব। এটা বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ধরো এখানে আমি একটা x মানের রোধ বসিয়ে দিয়েছি, যে কোনো এক প্রান্ত থেকে শুরু করব। এখানে একটা এই কলমের মতো বা মার্কারের মতো একটা অংশ থাকে, যেটা তার দিয়ে হচ্ছে তোমার মিটার ব্রিজের সঙ্গে কানেক্টেড রয়েছে, যেটাকে বলা হয় জকি। ঠিক আছে, এই জকিটাকে ব্যবহার করে আমরা যে কোনো এক প্রান্ত থেকে সামনের দিকে অগ্রসর হব, ওই মিটার তার যেটা রয়েছে সেই তারের উপর দিয়ে যেতে যেতে কোনো একটা জায়গায় যাব, যে সময় দেখবো যে গ্যালভানোমিটারে কারেন্টের মান 0 হয়ে গেছে। ঠিক আছে, ধরে নিলাম এই বিন্দুতে আমাদের গ্যালভানোমিটারের মান হচ্ছে 0, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না। তাহলে এই তারটার এই অংশটুকু একটা রোধ হিসেবে কাজ করবে, এই অংশটুকু একটা রোধ হিসেবে কাজ করবে। তাহলে রোধ হয়ে গেল কয়টা বন্ধুরা? 4টা, উপরে 2টা, আর এই 1 মিটার তারটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তাই না? 2টা খণ্ডে বিভক্ত হলো। তাহলে এই অনুরূপ অনুপাতগুলো হবে কি পরস্পর সমান। তাহলে এর নামকরণ যদি আমি করি P আর এটাকে যদি করি Q, তাহলে হচ্ছে কি P বাই Q সমান সমান L ডিভাইডেড বাই L মাইনাস 100। আমি যদি এখান থেকে যে জায়গায় 0 পেয়েছি এই পুরো দৈর্ঘ্যটাকে বলি L, তাহলে বাকি অংশ কতটুকু হবে? 100 মাইনাস L, তাই তো? তাহলে এভাবে বন্ধুরা আমরা এই যে এখানে তো একটা স্কেল লাগানো থাকবে, বুঝছো, একটা মিটার স্কেল লাগানো থাকবে, সেখানে আমরা দেখেই বুঝতে পারবো যে কত সেন্টিমিটার যে আমার গ্যালভানোমিটার পার্ট 0 আসছে। ধরো যে 40 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটারে 0 আসছে, তাহলে এল এর মান হচ্ছে 60। তাহলে বাকিটুকু কত হবে? বাকিটুকু হবে 100 মাইনাস 60 মানে 40। তাহলে 60 বাই 40 হোক বা যেটা হবে সেটাই। আর এদিকে কি করব? জানা মানের রোধ ডিভাইডেড বাই অজানা মানের রোধ, অথবা অজানা রোধ ডিভাইডেড বাই জানা রোধ, সেই অনুপাতটা থেকে আমরা অজানা রোধটা নির্ণয় করতে পারি। তো এভাবে বন্ধুরা আমরা মিটার ব্রিজের মাধ্যমে যে কোনো অজানা রোধের মান নির্ণয় করতে পারছি। তাহলে মিটার ব্রিজে আমরা কি করছি? মিটার ব্রিজে মূলত আমরা হুইস্টন ব্রিজের যে নীতিটা রয়েছে সেই নীতিটাই অ্যাপ্লাই করছি। শুধু এখানে একটা জিনিস আমাদেরকে সতর্ক থাকতে হয়, সেটা কি, যে আমরা হুইস্টন ব্রিজে 4টা রোধ ব্যবহার করেছিলাম, এখানেও 4টা রোধ ব্যবহার করি, তার মধ্যে 2টা রোধ হয় এই 1 মিটার তারটা যেখানে যে গ্যালভানোমিটারের পার্ট 0 দেখায় সেখান থেকে 2 ভাগে বিভক্ত হয়ে। ঠিক আছে, তাহলে আগে আমাকে এই 1 মিটার যে তারটা রয়েছে সেটাকে 2টা সমান বলা যাবে না, 2টা ভাগে ভাগ করতে হবে। এবং এটা আমরা নিজে নিজে ভাগ করতে পারবো না, গ্যালভানোমিটার আমাদেরকে ভাগ করে দিবে যে কোথা থেকে আমরা নিব। ঠিক আছে, আর উপরের মানগুলো কি হবে? একটা জানা মান আর একটা অজানা মান। তো বন্ধুরা এভাবে আমরা চাইলেই একটা মিটার ব্রিজ ব্যবহার করে যে কোনো, আবারও বলছি, যে কোনো অজানা রোধের মান নির্ণয় করতে পারি। এছাড়া বন্ধুরা আরও সেম জিনিস রয়েছে হুইস্টন ব্রিজের নীতি ব্যবহার করে, মিটার ব্রিজের মতোই, সেটাকে আমরা বলি পটেনশিওমিটার, কখনো বলি পোস্ট বক্স অফিস। ঠিক আছে, এরকম আরও কিছু পদ্ধতি পরবর্তীতে ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল হিসেবে সবসময় মিটার ব্রিজটাকেই ব্যবহার করে থাকি। তোমরা যারা প্র্যাকটিক্যাল করছো সেকেন্ড ইয়ারে, তারা অবশ্যই লক্ষ্য করবা যে তোমরা মিটার ব্রিজ দিয়ে অজানা রোধের মান নির্ণয় করে থাকো। আমরা আলোচনা করব যে এই যে একটা পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই না? হওয়ার সময় আমরা বলছি কি, যে পদার্থের ভিতর দিয়ে যাওয়ার সময় সে অনেক বাধার সম্মুখীন হচ্ছে। বাধা হওয়া মানে কি? তারা পরস্পরকে ধাক্কা মারছে। তোমরা দেখো বন্ধুরা, তুমি যদি কোনো একটা অমসৃণ তলের উপর হোক বা মসৃণ তলের উপর হোক, তার উপর দিয়ে হাতটাকে একটু নিয়ে যাও, অর্থাৎ বাধাপ্রাপ্ত হও, বাধাপ্রাপ্ত অবস্থায় হাতটাকে কয়েকবার ঘষো, দেখবা তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক একইভাবে এই ইলেকট্রনগুলো যখন কোনো পরিবাহীর ভিতর দিয়ে যায়, অবশ্যই সেখানেও তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয়? কারণ সেখানে তারা বাধাগ্রস্ত হচ্ছে। এই যে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সেখানেও যে তাপ উৎপন্ন হচ্ছে, বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এই তাপের পরিমাণটা কত সেটা নির্ণয় করা উচিত। এখন এই তাপের পরিমাণটা কতটুকু হবে? দেখো বন্ধুরা, এইখানে যে তাপটা উৎপন্ন হয় সেই তাপটা কতটুকু হবে সেটা বিজ্ঞানী জুল বলে গেছেন। বিজ্ঞানী জুলের তাপীয় সূত্র গুলো হচ্ছে এরকম, যে আমার একটা পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হচ্ছে কি? আমার তাপ। অর্থাৎ আমার তড়িৎ প্রবাহ যদি দ্বিগুণ হয়, তাহলে আমার কতটুকু তাপ উৎপন্ন হবে? 4 গুণ তাপ বেশি উৎপন্ন হবে। আমার তড়িৎ প্রবাহ যদি 4 গুণ হয়, আমার তাপ উৎপন্ন হবে 16 গুণ। ক্লিয়ার? তাহলে এই জুলের তাপীয় সূত্র আমাকে বলে দিচ্ছে যে আমার তড়িৎ প্রবাহ
তাপের সমানুপাতিক বা তাপ তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ঠিক আছে, এটা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা, সেটাতে বিজ্ঞানী জুল বললেন যে আমার যে রোধ রয়েছে সেই রোধের সমানুপাতিক, অর্থাৎ পরিবাহী রোধ যত বেশি হবে অর্থাৎ বাধা যত বেশি হবে তত বেশি তাপ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো পরিবাহী যত লম্বা হবে তত বেশি তাপ সৃষ্টি হবে। আমরা অনেক সময় করি কি, ইচ্ছা মতো তার কিনে নিয়ে আসছি, কানেকশন দিয়ে বলতেছি যে তার এক্সট্রা তার থাক, ওটা পড়ে থাক, ওটাকে পেঁচায় রেখে দিই। কিন্তু দেখো এই এক্সট্রা পেঁচানো তারের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হওয়ার সময় কিন্তু বেশি তাপ সৃষ্টি হচ্ছে, তাই না? তার মানে এটা একটা আমাদের সতর্কতা অবলম্বন করার মতো বিষয়। এরপর আসো 3 নম্বর সূত্র যেটা তার, সেটা হচ্ছে যে এই তড়িৎ প্রবাহ যেটা তাপ যেটা, সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক, অর্থাৎ আমি কত সময় ধরে তড়িৎ প্রবাহ করছি সেই সময়ের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমার যদি 10 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ হয় তাহলে যে তাপ উৎপন্ন হবে 20 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ করলে তার থেকে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে বন্ধুরা এই তিনটা সূত্রকে যদি আমি একত্রে লিখি তাহলে এই সমানুপাতিক কি পাবো, I² RT। ঠিক আছে, I² RT। তাহলে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিতে চাইলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা হচ্ছে যে I² RT। এই যেটাকে বলতেছি আমরা তাপীয় তুল্যাঙ্ক বা তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এই যে এর মান SI এককে, SI এককে যে ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে SI এককের জন্য আমরা যে আমাদের তাপীয় সূত্র রয়েছে সেটাকে একবারই কিভাবে লিখতে পারি, সেটাকে একবারই আমরা লিখতে পারি এভাবে, দেখো বন্ধুরা, H = I² RT। যদি ক্যালোরি এককে লিখতে যাও, ক্যালোরি এককে যে এর মান হচ্ছে 0.24 ক্যালোরি, তাহলে সেক্ষেত্রে আমরা H = কি লিখবো, সেক্ষেত্রে H = হচ্ছে 0.24 I² RT। ঠিক আছে, যা 0.24টা গুণ করে দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে বন্ধুরা যে এইখানে যে I এবং R দেখতে পাচ্ছ, এই I এবং R এর সঙ্গে ওহমের সূত্র সম্পর্ক আছে, তাই তো? V = IR। তাহলে আমরা কাজ করতে পারি, V = যে IR আছে সেইখান থেকে চাইলে আইটাকে I = V/R বের করে এখানে বসাতে পারি। আমরা সেখান থেকে চাইলে R = V/I সেটাও এখানে বসাতে পারি। তো এখান থেকে যদি আমরা চাইলে I এবং R টাকে পরিবর্তন করে লিখতে চাই তখন কি লিখতে পারবো, দেখো, VIT লেখা যাবে যদি আমরা R টাকে তুলে দিতে চাই, অথবা V² R × T যদি আমরা I এর পরিবর্তে লিখতে চাই তাহলে লিখতে পারবো V² RT। ঠিক একইভাবে যদি আমরা এটার জন্য লিখতে চাই 0.24, তাহলে 0.2 সবগুলোর সামনে গুণ করে দিলেই হয়ে যাবে VIT, অথবা 0.24 V² RT। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে সেটা আমরা SI এককে নির্ণয় করতে পারি, সেটা আমরা ক্যালোরি এককে নির্ণয় করতে পারি। ক্যালোরি এককে বন্ধুরা তাপের একটা একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, আর একটা একক ছিল জুল, যেটা SI একক। এই জন্য আমরা দুটাই শিখলাম, কারণ তাপ অনেক সময় ক্যালোরি এককেও নির্ণয় করা হয়। তাহলে আমাদের যেটা দেওয়া থাকবে আমরা সেটার সাপেক্ষে নির্ণয় করবো। আমাদেরকে যদি ক্যালোরি এককে বের করতে বলে আমরা এখান থেকে ক্যালোরি এককে বের করবো, জাস্ট 0.24 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। এবার আসো বন্ধুরা, এখানে যে আমাদের তাপ উৎপন্ন হলো সেই তাপের একক কি হবে? নরমালি SI একক যদি আমি ইউজ করি তাহলে তার একক হচ্ছে জুল, আর অন্য কোনো একক বলতে এখানে ক্যালোরি এককটাকে বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, কতটুকু ক্ষমতা পাওয়া যাবে? তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা মানে কি? W/T। আমরা ক্ষমতার সূত্র জেনে এসেছি এর আগে থেকেই যে ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়, অর্থাৎ একক সময়ে কতটুকু কাজ হচ্ছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে W যেটা সেটাই তো H বা তাপ, অর্থাৎ কতটুকু শক্তির পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে H। তাহলে এখানে আমরা বলতে পারি H/T। তো H এর যে সূত্রগুলো রয়েছে সেগুলো যদি আমি বসিয়ে দেই I² RT/T হবে। তার মান কি? তাহলে কি দাঁড়াচ্ছে? I² R। ক্ষমতা সমান পেলাম I² R। এছাড়াও বন্ধুরা আরো ছিল আমাদের VIT। আমি যদি এখানে VIT বসাতাম /T তাহলে আমি কি পেতাম? VI। ঠিক একইভাবে V² R লিখতে পারি, তাই না? তার মানে আমার যে
তাপের সূত্রগুলো দেখলাম, প্রতিটা তাপের সূত্রকে টি দিয়ে ভাগ করে যে অংশটুকু থাকছে সেটাই হচ্ছে আমার তাপীয় ক্ষমতা। তো এভাবে আমরা তাপীয় ক্ষমতা নির্ণয় করতে পারছি। আই স্কয়ার আর ভিআই বা ভি স্কয়ার আর কোনটা কখন ইউজ করব, যে মানগুলো দেয়া থাকবে সেই সূত্রটা আমরা ইউজ করব। আচ্ছা বন্ধুরা, ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? তো ওয়াট অনেক ছোট একটা একক, এখানে আমরা ম্যাক্সিমাম টাইপে মেগাওয়াট অথবা গিগাওয়াট ইউজ করব। ক্ষমতার আরেকটা একক আছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। 746 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট সমান সমান হচ্ছে 1 হর্স পাওয়ার। আমরা যে কোনো ইঞ্জিনের যে শক্তি সেটাকে তুলনা করি ঘোড়ার শক্তির সঙ্গে, এই জন্য মূলত হর্স পাওয়ার এককটা নিয়ে আসা। তো এখানে একটা ঘোড়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলতেছি 1 হর্স পাওয়ার। সেই ক্ষমতাটা কত দেখো, 746 ওয়াট। তাহলে আমি এই সূত্র ব্যবহার করে যখন কোনো মান পাবো সেটা আসবে সবসময় ওয়াট এককে। সেই ওয়াট এককে যদি আমি 746 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো হর্স পাওয়ারে কতটুকু হচ্ছে সেটা, ঠিক আছে? তাহলে এটা ছিল বন্ধুরা আমাদের তড়িৎ প্রবাহের কারণে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপের কারণে আমরা কতটুকু তাপীয় ক্ষমতা অর্জন করছি সেটা। আগামীতে আমরা আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। ততদিন সবাই সুস্থ থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।